হ্যাঁ স্যার, অন্য কিছুই করেন। পরে নেক্সট দিন যেই জিনিসটা আগে করবে, তাহলে সেই জিনিসটা তো প্রথমেও বলতে পারো যে আমরা একটুখানি দেখে নিই, দেখে নেওয়ার পর তারপরে এই জিনিসটা করব। করো একটুখানি, নয় এভাবে তো ক্লাসগুলোর তো গড়বড় হয়ে যাবে না। আমি বলছি কিচ্ছু দেখবে মাথার সব উপর দিয়ে চলে যাচ্ছে। যেটা করবে নেক্সট দিন সেইটা হচ্ছে যে এইখানের থেকে দেখো, এইখানের থেকে আমার মনে হয় 2D ট্রান্সফরমেশন ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, এই দুটোর ক্লাসেই মনে হয় ছিল। তারপরের থেকে ওই লাইন ড্রয়িং করেছিলাম। এই দুটো ক্লাসের জিনিস দেখবে আগে, আগে দেখবে এই দুটো ক্লাসে কোনো গড়বড় সমস্যা আছে নাকি। হ্যাঁ, রোটেশন, শেয়ারিং, স্ক্যান কনভার্সন, হ্যাঁ ঠিক আছে। স্ক্যান কনভার্সনগুলো তো অন্য জিনিস, এটা 1 নম্বর ক্লাস আর 2 নম্বর ক্লাস। আর এইখানের ক্ষেত্রে 2D রোটেশনের চ্যাপ্টারটা, মানে 2D চ্যাপ্টারটা, এইটা একটু নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখে আসো। তাহলে আজকের দিনটা কত হলো বলো তো, কনফিউশনের একটা হলো, শুধু শুধু বেকার করা। এই জিনিসটা অবশ্যই দেখে আসবে, আমি লিখে দিচ্ছি এখানে। 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন, যার মধ্যে ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, শেয়ারিং, রিফ্লেকশন। এটা 2Dর জন্য দেখে আসবে, আমি 3Dর জন্য করাবো, 3 ডাইমেনশনালের জন্য করাবো। কিন্তু সেইটার জন্য 2Dর যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো আছে, সেই ম্যাট্রিক্সগুলো একদম জলজান্ত ছানা চোখের সামনে ভাসে, তাহলে যখন বলবো ঝটাপট ধরতে পারবে 3Dর ক্ষেত্রে। নাহলে 3Dর ক্ষেত্রে ধরাটা খুব ডিফিকাল্ট, কারণ রোটেশনের ক্ষেত্রে 2Dর ক্ষেত্রে অপশান খুব লিমিটেড। কেন অপশান খুব লিমিটেড? আমাদের 2D এটা হচ্ছে এইটা, এই হচ্ছে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার যদি কোনো একটা অবজেক্ট থাকে, আমরা রোটেশন করতে পারি এরম ভাবে অথবা এরম ভাবে, তার মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনেই রোটেশন করতে পারি। কিন্তু যেই মুহূর্তে আমাদের অবজেক্টটা 3D হয়ে গেল, অ্যাক্সিস যখন 3টে হয়ে গেল, এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা নিজেই একটা 3D অবজেক্ট। এবার এই অবজেক্টটাকে যখন রোটেশন করছি, চিন্তা করতে পারো কত রকম ভ্যারিয়েশন হতে পারে। আমি শুধু এই অবজেক্টটাকে শুধু মনে করে এরকম ভাবে রোটেট করাচ্ছি, যেটা মানে পৃথিবী যেরকম ভাবে ঘুরে, জাস্ট এরকম ভাবে রোটেট করাচ্ছি। তাহলে এইটা হলো ওয়াই অ্যাক্সিস ওয়াইজ রোটেট করা। আমি এই জিনিসটাকে এরকম ভাবে রোটেট করাচ্ছি, তাহলে সেটা হলো জেড অ্যাক্সিস ওয়াইজ রোটেট করা। আমি জিনিসটাকে এই রকম ভাবে রোটেট করাচ্ছি, সেটা হলো এক্স অ্যাক্সিস ওয়াইজ রোটেট করা। এক্স আর ওয়াই দুটো একসঙ্গে রোটেট করাচ্ছি, এক্স আর ওয়াই, ওয়াই এর রেসপেক্টে, এক্স আর জেড এর রেসপেক্টে, ওয়াই আর জেড এর রেসপেক্টে। তাই এরকম প্রত্যেকটা ভ্যারিয়েশন আমাদের শিখতে হবে, সেটা সেটা প্রত্যেকটার ক্যালকুলেশন সেম, কিন্তু সেটা যখন ঝট করে বলতে পারবে তখন জিনিসটা সহজ হয়ে যাবে, নাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ধরে 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 করতে হবে আমায়। স্কেলিংও তাই, স্কেলিংও এক্স অ্যাক্সিস ওয়াইজ, ওয়াই অ্যাক্সিস ওয়াইজ, জেড অ্যাক্সিস ওয়াইজ, এক্স ওয়াই প্লেনের ওয়াইজ। রোটেশনের ক্ষেত্রে এইখানে পাইভট পয়েন্টের রেসপেক্টে রোটেশন, সেন্টারের রেসপেক্টে রোটেশন, জেনারেল পয়েন্টের রেসপেক্টে রোটেশন, বিশাল জিনিসপত্র করানো সম্ভব এখানে। ঠিক আছে, এই জিনিসটা দেখে আসবে, এই জিনিসটা এই বইটা থেকে দেখবে, বেকারের থেকে। এই বইটা থেকে দেখো 2D, এই যে 2D জিওমেট্রিক ট্রান্সফরমেশন চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারটা পুরো আমার আমার ক্ষেত্রে ক্যালকুলেশন করা আছে, সব করা আছে। আমিও সব কটা ধরে 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 ক্যালকুলেশন করা দেখিয়েছি, কি করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে, সব দেখানো আছে। যদি তাও অসুবিধা হয় তাও আমায় বলো পরের দিন। তাহলে চ্যাপ্টার 5, বেকারের বইয়ের চ্যাপ্টার 5 আর ক্লাস নোটস, এই দুটো জিনিস নেক্সট দিনের হোমওয়ার্ক থাক।
আমি ফ্রেশ করে শুরু করছি ক্লিপিং। ক্লিপিং এর ক্ষেত্রে আমাদের ওই ধরনের জিনিসপত্র ট্রান্সফরমেশন লাগবে না কাজে। ক্লিপিং আর পলিগন ফিলিং ওই জিনিসগুলো আমরা এই করি। তাহলে ক্লিপিং কথাটার মানেটা কি? ক্লিপিং কথাটার মানেটা হচ্ছে যে মনে করো কোনো একটা আমার কাছে একটা অবজেক্ট আছে, তাহলে সেই অবজেক্টটা মনে করো এইটা হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট। আমরা প্রথমে কমপ্লেক্স অবজেক্টের কথা চিন্তা করি, তারপর আমরা এই করবো। এইটা মনে করো একটা অবজেক্ট। তাহলে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমি ড্র করতে চাই, কিন্তু মনে করো এই অবজেক্টটাকে আমরা যখন ছবি তুলছি, ছবি তোলার সময় এই অবজেক্টটার সম্পূর্ণটা আমার হয়তো ক্যামেরাতে আসছে না, বা সম্পূর্ণটা আমি তুলছি না। তার মানে লজিকটা এরকম যে তুমি মনে করো কোনো একটা অবজেক্টকে জানলার ভেতর দিয়ে দেখছো, তাহলে তুমি সেই অবজেক্টের কিছুটা পোর্শনই দেখতে পাচ্ছ, সব হয়তো দেখতে পাচ্ছ না। আমি অবজেক্টটা একটু বড় করে নিই। তাহলে এই যদি একটা অবজেক্ট হয়, এই অবজেক্টটার মনে করো তুমি কিছুটা পোর্শনই দেখতে পাচ্ছ, কোন পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা আমরা একটা উইন্ডো দিয়ে বোঝাই। তাহলে এই উইন্ডো দিয়ে এই পোর্শনটাই ভিজিবল। তার মানেটা কি? তাহলে ক্লিপিং এর কাজটা কি? ক্লিপিং এর কাজটা হচ্ছে যে তোমায় এই পোর্শনগুলো রিমুভ করে দেওয়া। তার মানে এই পোর্শনের কোঅর্ডিনেটগুলো খুঁজে বার করে দেওয়া, এই কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটটা, এইটা, 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 এইটা। তাহলে যদিও শেপটা এরকম আছে, আফটার ক্লিপিং বা আফটার শো আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইটুকু দেখতে পাবো, যেটা উইন্ডোর ভেতরে আছে। তাহলে আমরা সিম্পল এইটুকু শুধু দেখতে পাবো। তাহলে এইটার জন্য আমরা কোহেন সুদারল্যান্ড অ্যালগরিদম ইউজ করব, সেটা পরে আসছে। তাহলে আমরা এইটুকু শুধু দেখতে পাবো। তার মানে আমাদের উইন্ডোর ভেতরে যেইটুকু পোর্শন আছে সেইটুকু পোর্শন আমাদের বার করতে হবে। তাহলে এটা সব থেকে সহজ উপায় কি? দাঁড়াও, তুমি ভাবো, আমি 5 মিনিটে আসছি।
হ্যাঁ বলো, আইডিয়া পেলে কোনো? বলো তাহলে বেসিক লেভেলে খুব সহজ একটা আইডিয়া হয়, কারণ আমরা ছবিতেই, হ্যালো শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। তাহলে খুব বেসিক লেভেলে সব থেকে সহজ আইডিয়া, যেহেতু আমরা পয়েন্টের রেসপেক্টে লিখেছি, তাই জন্য সব থেকে সহজ আইডিয়া কি, যে এই যে স্ট্রেট লাইনটা আছে, মনে করো এই লাইনটা, তাহলে এই লাইনটার আমরা একটা ইকুয়েশন বানাবো, সেই ইকুয়েশনটা এই বাউন্ডারির ইকুয়েশন দিয়ে, এই বাউন্ডারিরও একটা স্ট্রেট লাইন, তাহলে এই বাউন্ডারিরও একটা ইকুয়েশন বানাবো, তাদেরকে সলভ করলেই তো তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি অপারেশনটা কাইন্ড অফ সেরকম, অপারেশনটা খুব একটা আলাদা, মানে আলাদা কিছু না, ওখানে ওটার থেকে আলাদা কিছু না। তাহলে লজিকটার মানেটা কিরকম, আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে আমরা বেসিক্যালি রিজিয়ন বেসড মেথড আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। তাহলে হোয়াট ইজ রিজিয়ন বেসড মেথড? রিজিয়ন বেসড মেথড কথাটার মানেটা হচ্ছে যে এই যে আমাদের পুরো পোর্শনটা আছে, সেই পুরো পোর্শনটাকে আমরা কি করব, ডিভাইড করে দেবো কিছু রিজিয়নে। যেমন আমাদের এখানের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে সব থেকে সহজ উপায়, যে এইরকম একটা পলিগনকে আমায় যদি ক্লিপ করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট একটা ইউনিট ধরে নেওয়া, যেটাকে বলা হয় একটা স্ট্রেট লাইন বা লাইন। তাহলে এই একটা লাইন, তাহলে এই লাইনটাকে ক্লিপ করার কথা আমরা আগে প্রথমে চিন্তা করবো। তাহলে সেই জিনিসটা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে লাইন ক্লিপিং। তাহলে এই লাইন ক্লিপিং এর ক্ষেত্রে, আচ্ছা একটা কথা বলো, এই যে পয়েন্টটা, মানে এই যে লাইনটা আমরা ড্র করেছি, মনে করো P1 P2 দুটো পয়েন্টের মাঝখানে একটা লাইন আছে, এই লাইনটা সত্যি ক্লিপ করার দরকার আছে। ক্লিপ করে কি করতে হবে, আমাদের এই কোঅর্ডিনেটটাকে বার করতে হবে, যেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে সে P1 ড্যাশ, আর এই কোঅর্ডিনেটটাকে বার করতে হবে যেটার নাম দিচ্ছি P2 ড্যাশ। আর এইখানে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির নিশ্চয়ই কোঅর্ডিনেট আমার কাছে গিভেন রয়েছে। তাহলে মনে করো এই বাউন্ডারির নামটা মনে করো AB CD, আর এর কোঅর্ডিনেটগুলো মনে করো আমার কাছে গিভেন। তাহলে এটার কোঅর্ডিনেট x1, y1, এটার কোঅর্ডিনেট x2, y2, x3, y3, আর এটার কোঅর্ডিনেট মনে করো x4, y4। এইটা যদি গিভেন হয় তাহলে দেখো আমরা ইকুয়েশনও বার করে ফেলতে পারবো, বা এইখানের ক্ষেত্রে x এর লোয়ার বাউন্ড কত, তাহলে x কি, x হচ্ছে x1 থেকে x2 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এখানের x এর লোয়ার বাউন্ডকে আমি xl দিয়ে ডিনোট করতে পারি, x এর আপার বাউন্ডকে আমরা, বা x এর এই লোয়ার বাউন্ড এটাকে আমরা বলতে পারি x লেফট l, তাহলে সেইটার রেসপেক্টে আমরা ভাবতে পারি। এইখানের ক্ষেত্রে আমাদের যে রাইট পোর্শন আছে সেটাকে xr হিসেবে ডিনোট করতে পারি। এইটা y এর ক্ষেত্রে আমরা এটাকে y টপ হিসেবে ডিক্লেয়ার করতে পারি, আর এটাকে y বটম হিসেবে ডিক্লেয়ার করতে পারি। তার মানে y অ্যাক্সিস এর রেসপেক্টে, তার মানে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা yt দিয়ে ডিনোট করছি, y টপ। এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি yb দিয়ে ডিনোট করছি। এই যে লাইনটা আছে এটাকে আমি x রাইট দিয়ে ডিনোট করছি, আর এইখানে যেটা আছে এটাকে x লেফট দিয়ে ডিনোট করছি। বোঝা যায় ডিনোট করা? তো এইখানের ক্ষেত্রে একদম ফার্স্ট কাজ কি মনে হচ্ছে, একদম 1 নম্বর কাজ কি মনে হচ্ছে? আচ্ছা সব লাইনকে কি ক্লিক করতে হয়েছে? যেমন এইখানের ক্ষেত্রে, এই এক্সাম্পলটার ক্ষেত্রে হয়তো সব লাইনকে ক্লিক করতে হয়েছে, না সব লাইনকে ক্লিক করতে হয়নি। দেখো এই লাইনটাকে ক্লিক করতে হয়নি কোনো, কারণ এই লাইনটা হয়তো পুরোটাই ইসের মধ্যে। শেপটা মনে করো যদি এরকম হতো, শেপটা মনে করো এরকম আছে, মনে করো শেপটা এরকম আছে, এরকম যদি শেপটা থাকতো তাহলে দেখো এই যে লাইন সেগমেন্টটা আছে এই লাইন সেগমেন্টটাকে কিন্তু ক্লিক করতে হচ্ছে না। কেন? কারণ এই লাইন সেগমেন্টটা পুরোটাই কিন্তু ইসের মধ্যে আছে, আমাদের উইন্ডোর মধ্যে আছে, তাই এই লাইন সেগমেন্টটা যেমন ছিল হুবহু তেমনই থেকে যাবে। তাহলে আমাদের ফার্স্ট
লাইন ক্লিপিং এর ক্ষেত্রে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, যেটা আমরা একদম ফার্স্ট করব, সেটা হচ্ছে যে ডিটারমাইন করা ক্যান্ডিডেট। তাহলে ডিটারমিনেশন অফ ক্যান্ডিডেট ফর ক্লিপিং। ক্লিপিং করা খুব সহজ, কেন? কারণ আমরা এইমাত্র বললাম কি, জাস্ট ইকুয়েশনগুলো সলভ করা। তাই জন্য ক্লিপিং এর আমরা মেথড বার করা খুব একটা কঠিন হবে না। কিন্তু প্রথমে জাস্ট ডিটারমাইন করতে হবে আমাদের যে কাদেরকে ক্লিপিং দরকার। এইটা কি করে ডিটারমাইন করব যে কাদেরকে ক্লিপিং দরকার? কি করে ডিটারমাইন করব যে কোন লাইনগুলোর ক্লিপিং দরকার? এখানে কটা কেস হতে পারে বলতে পারবে? এখানে কটা কেস হতে পারে? কেস 1, যেটা হচ্ছে যে হ্যাঁ, কমপ্লিটলি আমাদের যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটা কমপ্লিটলি উইন্ডোর ভেতরে, এটা একটা কেস হতে পারে। তাহলে এখানে এইটার ক্ষেত্রে নো ক্লিপিং কোনো প্রয়োজন নেই। একটা সিচুয়েশন ঘটতে পারে যেখানে এরকম আছে, তাহলে ক্লিপিং দরকার কিন্তু শুধুমাত্র একটা এন্ড দিয়ে ক্লিপিং দরকার। আরেকটা হচ্ছে যেটা P1 P2 যেটা লিখেছি। তাহলে এই জিনিসটা তাহলে 3টে কেস হতে পারে। তাহলে কেস 1 মনে করো এইটা, যেখানে দুটো পয়েন্টেই দুটো এন্ডেই ক্লিপিং দরকার। কেস 2 যেখানে ক্লিপিং দরকার নেই, একদমই দরকার নেই। আর কেস 3 যেখানে মনে করো পার্শিয়াল ক্লিপিং দরকার, পার্শিয়ালি ভিজিবল। যাই কিনা বোঝা কি বললাম কথাটা? বোঝা গেল কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এইবার এইটা করার জন্য আমরা যেটা এখানে করব সেইটা হচ্ছে যে আমরা একটা রিজিয়ন বেসড মেথড তৈরি করার চেষ্টা করব। কিরকম ভাবে রিজিয়ন বেসড মেথড তৈরি করার চেষ্টা করছি? এই মেথডটা আপাতত আমরা কুইন সুইজারল্যান্ডের মতন ভাবে বানাচ্ছি এমন না, আপাতত আমরা জাস্ট বেসিক রিজিয়ন বেসড মেথডের মানেটা বোঝাই। আমাদের এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটার ভেতরে যে লাইনটা আছে সেই লাইনটা আমায় ড্র করতে বলা হয়েছে, বা সেই লাইনটাকে ক্লিক করতে বলা হয়েছে। তাহলে ফর এক্সাম্পল মনে করো আমি ধরলাম আমার লাইনটা হচ্ছে এইটা। এইবার হাউ টু ডিটারমাইন, তাহলে আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে যে হাউ টু ডিটারমাইন whether we need to click or not। আমাদের কি করে বুঝবো আমরা যে ক্লিক করতে হবে কি হবে না? তাহলে সেইটাকে করার জন্য আমরা যেটা করলাম, আমরা এই উইন্ডোটার চারিদিকে কিছু রিজিয়নে ভাগ করে দিলাম। তাহলে এই ধরনের জিনিসকে রিজিয়ন বেস মেথড বলে। তাহলে এখানে টোটাল আমি 8টা রিজিয়নে ভাগ করে দিলাম। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে একটা রিজিয়ন হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। তাহলে এই ভেতরেরটা একটা রিজিয়ন যেটা উইন্ডো, ভেতরেরটা কিন্তু উইন্ডো, এটা একটা রিজিয়ন। এরকম সবকটা হচ্ছে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন। এই রিজিয়নে ভাগ করার আমার দাঁড়ো, এই রিজিয়নে ভাগ করার লজিকটা কি? তাহলে এই রিজিয়নে ভাগ করার লজিক হচ্ছে যে এই প্রত্যেক কটা রিজিয়নের কোন রিজিয়নে লাইনটার এন্ড বিলং করে সেইটার ওপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো যে আলটিমেটলি আমাদের লাইনটা কোন কোন লাইনের বা কোথায় কোথায় আমাদের ক্লিপিং দরকার আর কোথায় কোথায় ক্লিপিং দরকার না। তাহলে এই যে প্রত্যেক কটা যে রিজিয়নের আমরা করছি, তাহলে এই প্রত্যেক কটা রিজিয়নের একটা আমাদের কোডিং মেকানিজম আমরা ইম্পোজ করার চেষ্টা করব। তাহলে কোডিং মেকানিজম ইম্পোজ করার কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে যে মনে করো ফর এক্সাম্পল আমরা বলছি আমাদের যেহেতু 8টা রিজিয়ন আছে, তাই জন্য আমাদের 8খানা রিজিয়নকে আইডেন্টিফাই করার জন্য বা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা 4টে বিট ইউজ করে থাকি। কেন 4টে বিট ইউজ করে থাকি সেটা বোঝাচ্ছি। এইখানের ক্ষেত্রে আমরা বলছি যে যেহেতু এটা উইন্ডোটা, তাহলে এই উইন্ডোটাকে আমরা বলছি 0000 রিজিয়ন, 4 বিট। এইবার আমরা ডিসাইড করে নিচ্ছি যে প্রত্যেক কটা বিটের মানেটা কি। তাহলে এই যে 4 বিট ই করছি, তাহলে আমরা বলছি যে মনে করো
B3 B2 B1 B0। ইন জেনারেল অলওয়েজ এখানে 8টাই রিজিয়ন তৈরি হবে, এমন না যে অনেকগুলো রিজিয়ন তৈরি হতে পারে, না, অলওয়েজ 8টাই রিজিয়ন তৈরি হবে, তাই জন্য এই জিনিসটা কিন্তু ফিক্সড। এইবার আমরা বলছি যে এই যে রিজিয়নগুলো তৈরি হলো, তাহলে এই রিজিয়নগুলোর যে কোডিং সিস্টেমটা আমরা ইম্পোজ করতে চলেছি, তাহলে সেইখানের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই যে মনে করো কোনো একটা পার্টিকুলার বিট, তাহলে কোনো একটা পার্টিকুলার বিট, যেমন আমরা বলছি যে মনে করা যাক যে আমি লেফট পার্টে আছি, তাহলে আমি যদি লেফট পার্টে থাকি, লেফট পার্টে থাকা মানে মনে করো এই জিনিসটাকে আমরা দেখো ডিক্লেয়ার করেছিলাম এক্সেল বলে, এই লাইনটাকে ডিক্লেয়ার করেছিলাম এক্স আর বলে, এই লাইনটাকে ডিক্লেয়ার করেছিলাম ওয়াইটি বলে, এই ওয়াই অ্যাক্সিসের লাইনটা, এইটা কিন্তু এইটাকে আমরা ওয়াইটি দিয়ে ডিক্লেয়ার করেছিলাম এইটা, আর এইটাকে আমরা ওয়াই বি দিয়ে ডিক্লেয়ার করেছিলাম। তাহলে আমরা বলছি যে এই যে লোয়ার অর্ডার বিট x0, এটা আমরা চেঞ্জ করতেই পারি, ঠিক আছে, এটা ফিক্সড নয়। আমরা বলছি যে b0 is equal to 1 if x এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু এক্সেল। ভালো বোঝা গেল কিনা বললাম কথাটা? না রাদার ইকুয়াল টুটা তুমি উইন্ডোর ভেতরেই রাখো, লেস দেন এক্সেল। তাহলে এক্স হচ্ছে একটা পয়েন্ট, যেই পয়েন্টটা আমরা মনে করা যাক একটা সার্টেন এন্ড পয়েন্টকে আমরা মনে করো ধরছি সে x1 y1 এরকম ধরছি, বা xy ধরছি, চলো না x1 y1 ধরছি। তাহলে আমরা বলছি যে x1 যদি x1 এর ভ্যালু লেস দেন এক্সেল হয়, তাহলে b0 ইকুয়াল টু 1 হবে। কি বললাম, বোঝা গেল? কি বললাম, কথাটা বোঝা গেল? মানে x1 এর ভ্যালুটা যদি এক্সেল এর থেকে ছোট হয়, হ্যাঁ, বা রাদার তুমি x1 y1 এর রেসপেক্টে না চিন্তা করে যে কোনো x কোঅর্ডিনেটের কথা চিন্তা করো, এনি ফর এনি x কোঅর্ডিনেট, তাহলে আরো বেটার হয় যে ফর এনি x কোঅর্ডিনেট সেটা যদি এক্সেল এর থেকে ছোট হয়, তাহলে আমি b0 এর ভ্যালু 1 দেবো সেই রিজিয়নের। b1 এর ভ্যালু আমাদের, তার মানে b0 এর ভ্যালু কার উপর ডিপেন্ডেন্ট? এক্সেল এর উপর ডিপেন্ডেন্ট। b1 এর ভ্যালু আমরা বলছি যে b1 এর ভ্যালু 1 হবে ইফ x এর ভ্যালুটা গ্রেটার দেন xr হয়। b2 এর ভ্যালু আমরা একটা দুটো রিজিয়ন লিখতে শুরু করি, তাহলে আমরা আইডিয়াটা বুঝতে পারবো যে রিজিয়ন বেস মেথডের ক্ষেত্রে লাভটা কি হচ্ছে। তাহলে আমরা বলছি b2 এর ভ্যালু সে মনে করো b2 এর ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করি যে টপ বা বটম করার চেষ্টা করি। b2 এর ভ্যালু 1 হবে ইফ y এর ভ্যালু যদি গ্রেটার দেন হয়, বেশি হয় বা ছোটই হয়, y এর ভ্যালু যখন ছোট হবে y বটমের থেকে, আর b3 ইকুয়াল টু 1 হবে ইফ y এর ভ্যালু যদি গ্রেটার দেন হয় yটির থেকে। তাহলে এইটা আমরা ধরে নিলাম, এইটাই ধরতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমরা অন্য রিজিয়ন বেসড মেথডও ইউজ করতে পারি, মানে অন্য স্কিমও ইউজ করতে পারি, কোন বিটের জন্য কোনটা ধরবো সেটা ম্যান্ডেটরি না, আমরা আপাতত মনে করো এরকম ধরলাম। তাহলে যদি এরকম ধরি, তাহলে আমায় বলো এই যে রিজিয়ন, এই রিজিয়নের ভ্যালু দেখো 0 0 0ই থাকে না, এই রিজিয়নটার কেন 0 0 0 থাকে? কারণ এইটা দেখো কোনো কন্ডিশনই স্যাটিসফাই করছে না। এখানের মধ্যে যে এক্স ওয়াই এর কোঅর্ডিনেট, এখানের মধ্যে যত পয়েন্ট আছে, এখানের মধ্যে যত পয়েন্ট আছে, সবকটা পয়েন্টের কোনো পয়েন্টই কি এই কন্ডিশনগুলোর মধ্যে কোনোটা স্যাটিসফাই করে? না না। তার মানে এই রিজিয়নটার কোঅর্ডিনেটটা আমরা 0 0 0 দিলাম। বলো বোঝা গেল কিনা? বোঝা গেল কেন আমরা এই রিজিয়নের কোঅর্ডিনেটটা 0 0 0 বলছি? বলো বাকিটা যারা। হ্যাঁ সৌরভ, বোঝা গেছে জায়গাটা?
এই রিজিয়ানের ভ্যালু কেন 000 হলো? হ্যাঁ, ফাঁকা লিখে পাঠালো কেন বলো রাহুল, বলো, বোঝা গেল জায়গাটা? রাহুল, বোঝা গেল জায়গাটা কি বললাম? আচ্ছা, ও মানে শুনতে পাচ্ছে না। রাহুল নেই, হ্যাঁ, রাহুল নেই, ছিল তো এইমাত্র তো দেখলাম। এখন নেই। আমার এখানে কি হ্যাং হয়ে রয়েছে নাকি? স্কাইপটারও অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে, অরিত্র বোঝা গেছে? অরিত্র আছে তো মনে হয়। হ্যাঁ দাদা, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এই রিজিয়ানটা যদি আমি আসি এই রিজিয়ানটাতে, তাহলে এই রিজিয়ানের কোডটা কি হবে? এই রিজিয়ানের ক্ষেত্রে কোন কোন কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে বলো? কোন রিজন? এই যে যেটা আন্ডারলাইন করেছি। এটা এলে থেকে এখানে বি ইকুয়াল টু 1, b0 ইকুয়ালস টু 1 হবে। হ্যাঁ, আর আর কিছু হবে? আর y b আর b2 ইকুয়ালস টু 1 হবে কি? কোনটা? b2 ইকুয়াল টু 1 হবে না, কেন ওয়াই বি থেকে ছোট না, বলছি। y এর থেকে ছোট হবে। ওয়াই বি থেকে ছোট বলছি, তাহলে এই ওয়াই বি এর থেকে ছোট মানে কোনখানে সেটা? এইটা হচ্ছে ওয়াই বি, এই যে নিচের এইটা দেখতে পাচ্ছ, ওয়াই বিটা দেখতে পেয়েছো? এই যে এইটা হ্যাঁ, হচ্ছে ওয়াই বি। এর থেকে ছোট নাকি ওয়াই এর ভ্যালু এখানে? এইখানে যেই পয়েন্টগুলো থাকবে সেখানে কি ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু তো ওয়াই বির থেকে বড় হবে? এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো? y b এর থেকে বড় হবে। হ্যাঁ, তো ওয়াই বি এর থেকে বড় হলে কোনো কন্ডিশন নেই তো। ওয়াই বি এর থেকে ছোট হলে b2 1 হবে। কি বললাম, বোঝা গেল কিনা? কি এটা বোঝা যাচ্ছে না যে ওয়াই কোঅর্ডিনেটের এটা ভ্যালুটা যদি লেস দেন ওয়াই বি হয়, তাহলে কোন কোন রিজিয়নটা এটা? এটা কোন রিজিয়নটার কথা বলা হচ্ছে? এটা তাহলে এর ওয়াই রিজিয়নটা বি মানে কি তলায়, হলো? y b, হ্যাঁ। পুরো যে ওয়াই বিটা আছে তার তলার পোর্শনটার কথা বলা হচ্ছে, বুঝছে? বোঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এই রিজিয়ন, আজ কি হয়েছে সবার এরকম অবস্থা কেন? তো এই রিজিয়নটার কি হবে? b b0 ইকুয়ালস টু 1 হবে হ্যাঁ, আর আর বাকিগুলো সব বাদ জিরো বাকি হবে। তাহলে 0 হবে। ঠিক আছে, আদারওয়াইজ জিরো সব জায়গাতেই। বিট যখন বলছি তার মানে 0 আর 1 হবে, সরি, তাহলে যখনই 1 হবে না তার মানে 0 হবে। এই সৌরভ বলো, এই জায়গাটা 0 0 1 কেন হলো এই রিজিয়নটার কি? বোঝা গেল? এটা কেন 0 0 1 হলো, বোঝা গেল? একবার বলবে। বলতে কি হয়েছে বলো তো আজকে জিনিসটা? শুনতে পাচ্ছ না, শুনছো না, কি সমস্যা হচ্ছে? এক্সেল এর থেকে এই মানে পজিশনে শুনছো না মনে হচ্ছে আমার, কেন জানো? এইটা হচ্ছে আমি একটা, আমার একটা এক্স ওয়াই প্লেন, নর্মাল এক্স ওয়াই প্লেন, যেখানে একটা উইন্ডো আছে। এইটা হচ্ছে আমাদের বলছি এক্সেল, এইটা বলছি এক্সআর, এইটা বলছি ওয়াইবি, এই পুরো লাইনের ভ্যালুটাকে, আর এটা বলছি ওয়াইটি, ওয়াই এর কোঅর্ডিনেট এই লাইনটার। তাহলে এইখানে যে পয়েন্টগুলো থাকবে, এই রিজিয়ানটাতে যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলো কোন কন্ডিশনটা এখানে মানছে সেটা আমি জানতে চাইছি। এই যে কন্ডিশনগুলো এখানে লিখেছি, এই কন্ডিশনগুলোর মধ্যে কোন কন্ডিশনগুলো মানছে?
ওই B0টা B0 B0টা, কারণ শুধু এক্সেল এক্স মানে এইখানে যে কোনো, এই যে রিজিয়নটা ড্র করেছি এখানে যে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, যে কোনো পয়েন্ট, এনি পয়েন্ট, তো এনি পয়েন্ট যদি এক্স কমা ওয়াই হয় তার রেসপেক্টে কোন কন্ডিশনটা এখানে স্যাটিসফাই হচ্ছে? B0 শুধু B0 কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে B0 ইকুয়াল টু 1 হচ্ছে, সেজন্য B0 ইকুয়াল টু 1, বাকি সব 0 হচ্ছে। কি অসুবিধা আছে এটা বুঝতে? বলো কি অসুবিধা আছে, বলো ঝট করে বলো। হ্যালো, এইটার কি হবে, এই রিজিয়নটার কি হবে? বলো এই রিজিয়নটার কি হবে? B0 আর B2 1 হবে। B0 আর B2 1 হবে, রাইট। তার মানে 0 1 0 1। এইটার ক্ষেত্রে, অপারেটর ক্ষেত্রে B0 আর B3 1 হ্যাঁ B0 আর B3 B3। আর এ বলো অরিত্র বলো এইটা কি হবে? এই কন্ডিশনগুলো দেখো, দেখে নিয়ে বলো এই রিজিয়নটাতে তাহলে কোন কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে, এই রিজিয়নের মধ্যেকার পয়েন্টগুলো। এটা B01 হবে, আর হলো B0 1 হবে। কেন B0 1 কেন হবে? এক্সেল এর থেকে বড় না হচ্ছে। না B0 1 হবে না। তুমি কন্ডিশনগুলো দেখতে পাচ্ছ বলো তো? ও কি কি লেখা আছে? এক্স গ্রেটার দেন B0 হলো এক্স লেস দেন এক্সেল হবে। B3টা 1 হবে শুধু। তো এখানে এক্স লেস দেন এক্সেল হচ্ছে, এই না না এখানে না যদি একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটার এক্সেল এর থেকে ছোট না হচ্ছে। তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে এরকম অবস্থা হয়েছে কেন? এইখানে তো কিছু আলাদা কিছু নলেজ লাগছে না রে বাবা। কেন 001 হবে এই রিজিয়নটাতে? কেন 0001 হবে? B0 কেন 1 হচ্ছে? এটা তো মাথা ঢুকছে না। B3 আমি B3 1 মানে B3 equals to ভাবে 1 হবে। লিখেছি। তাহলে B3 তো আগে হয় রে বাবা, বিট কখনো B3 হয়? 1000 হবে। নিচেরটা কি হবে অরিত্র বলো, নিচেরটা বুঝে হলো শুনে বলো এর থেকে একটুখানি। ছোট। হ্যাঁ এক্স আর এর থেকে এইখানের যে এটা পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে, কোনো একটা রিজিয়নের পয়েন্টগুলোকে আমি এক্স আর এক্স ওয়াই এক্স। দিয়ে ডিনোট করছি, আর তারপরে কিছু বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি অনুযায়ী বড় ছোট হলে সেই অনুযায়ী ভ্যালু বসাতে বলছি। তো এটা এমন কি বলছি যে বলাই যাচ্ছে না, এত সময় লাগছে, এতবার ভুল বলতে হচ্ছে। বলো অরিত্র বলো, ঝট করে বলো। এটা হলো B2 equals to 1 হবে, মানে 0 হ্যাঁ 1 0 0। বুঝে বলেছো তো? হ্যাঁ এটা বলো উপরেরটা, এই যে এইটা। এখানে হলো B1 equals to 1 হবে, হুম আর B3 equals to 1। হ্যাঁ তাহলে কি হবে? 1010 হবে। আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে হলো YT থেকে, এটা B1 equals to 1 হবে, এখানেও B1 equals to 1 হবে।
তা কি হবে আলটিমেটলি কি হবে 0 0 1 0 1 0 আর এটার ক্ষেত্রে শেষেরটার ক্ষেত্রে এখানে 1 না p1 equals to 1 আর হলো এর থেকে ছোট 0 1 0 0 0 1 1 0 1 0 কেন কেন এরকম হলো কেন y টা ছোট হচ্ছে b2 এরটা y y b এর ছোট থেকে ছোট হচ্ছে y b থেকে ছোট এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে আর x r এর থেকে বড় x কোঅর্ডিনেটটা x r এর থেকে বড় আর y কোঅর্ডিনেটটা y b থেকে ছোট সেই জন্য b1 আর b2 দুটোই 1 1 হচ্ছে এইটা এতবার বলতে এতবার ভুল করতে হয় এই জিনিসটা তাহলে এই হচ্ছে আমাদের পুরো সেটআপটা তাহলে এইবার আমরা বলছি যে এই যে আমাদের লাইন দিয়েছি এই লাইনে দুখানা পয়েন্ট আছে সে p1 আর p2 এই দুটো পয়েন্ট কোথায় বিলং করছে তার উপর নির্ভর করে আমরা বলতে ডিসিশন নিতে পারবো এই রিজিয়নগুলোর উপরে বেস করে ডিসিশন নিতে পারবো যে আমাদের আদৌ ক্লিপ করতে হবে কিনা তার মানে এইটা আমরা প্রথম ফেজটা করার চেষ্টা করছি যে কি করে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করব ক্যান্ডিডেট বোঝার চেষ্টা করব তাহলে এইখানের ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে p1 এর কত হবে p1 কোন রিজিয়নে বিলং করে কোড কি হবে 0 0 1 0 0 0 1 0 এটা হলো p1 এর p1 উপরেরটা সৌরভ p1 উপরেরটা 0 0 1 0 আর p2 এর কি হবে কোড 0 1 0 0 0 1 0 0 আমি এখানে এইটার উপরে এন্ড অপারেশন অ্যাপ্লাই করছি কেন এন্ড অপারেশন অ্যাপ্লাই করছি কারণ আমরা বলছি যে ক্লিপিং তখনই একমাত্র করতে হয় যখন ওই মানে কমন কোনো সাইট থাকে না এই যদি কোনো কমন সাইট থেকে আসে তাহলে কিন্তু দেখো ক্লিপিং করতে হয় না যে সেম দিক থেকে এসছে তাহলে কিন্তু আমায় ক্লিপিং করতে হতো না যেমন মনে করো এইরকম যদি কোনো একটা থাকে মনে করো এরকম আছে তো এইটার ক্ষেত্রে কি আমায় ক্লিপিং করতে হবে এইটার ক্ষেত্রে দেখো এই এন্ডে p1 এন্ডে কোনো ক্লিপ করতে হবে না কারণ p1 এন্ডে সেম সাইড থেকে এসছে সেইটাই হচ্ছে লজিক তাহলে এই দুটোর উপরে আমি যদি এন্ড অপারেশন অ্যাপ্লাই করি তাহলে এবার আমরা কি পাচ্ছি ভ্যালু এন্ড অপারেশন এন্ড অন না সবগুলোই 0 পাবো সবগুলোই 0 পাবো তাহলে আমি যদি সবগুলো 0 পাই দ্যাট ইমপ্লাই করে সবগুলো 0 পেয়েছি ঠিক আছে তাহলে আমরা কন্ডিশন যদি বলি যে p1 and p2 equal to 0 0 0 0 but p1 নিজে ইকুয়াল টু 0 না অথবা p2 নিজে নট ইকুয়াল টু 0 যে কোনো একটা যদি হয় মানে দুটোই যদি নট ইকুয়াল টু অ্যাকচুয়ালি অ্যান্ডই হবে দুটোই যদি নট ইকুয়াল টু হয় বা যে কোনো একটাই যদি নট ইকুয়াল টু হয় যে কোনো একটাও যদি নট ইকুয়াল টু হয় দেন আমরা বলবো যে দ্য লাইন ইজ পার্শিয়ালি ভিজিবল লাইন ইজ পার্শিয়ালি ভিজিবল বল বোঝা গেল কিনা পার্শিয়ালি ভিজিবল মানেই হচ্ছে আমরা ইমপ্লাই করছি যে নিডস ক্লিপিং ক্লিপিং লাগবে বলো মাথা ঢুকেছে
এইবার হ্যাঁ দাদা এবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যদি আমাদের কোনো একটা লাইন থাকে যেই লাইনটা মনে করো পুরোপুরি এই রিজিয়নের ভেতরেই আছে, তাহলে দেখো তাহলেও অ্যান্সারটা 0 আসবে, কিন্তু সেখানের ক্ষেত্রে দেখো এই P1 আর কন্ডিশনটা P2 স্যাটিসফাই not হবে। equal. তাহলে P1 আর P2 যদি দুটোই 0 হয়, অল জিরোজ হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্লিপিং করার দরকার নেই। কি বললাম, বোঝা গেল? তাহলে ইফ P1 equal to 0 0 0 0 and P2 equal to 0 0 0 0, then imply করব no need for clipping বা completely visible। ভালো বোঝা যায়? এইবার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মনে করো আমাদের একটা স্ট্রেট লাইন নিলাম, মনে করো এরকম, বা এরকম স্ট্রেটই হতে হবে এমন না, মনে করো এরকম একটা স্ট্রেট লাইন নিলাম। এইবার বলো এই স্ট্রেট লাইন দুটোর রেসপেক্ট আমি যদি ক্যালকুলেশন করি, মনে করো এটাকে Q1 Q2 বলছি বোঝানোর জন্য, তাহলে এবার তাহলে বলো। কিন্তু 0 0 0 আসবে না, হ্যাঁ, 1 হবে একটা। Q1 কত হচ্ছে, Q1 এর কত হচ্ছে বলো, কোড কত? Q1 এর কোড কিন্তু 0 0 0 1 1 0 1001, 0 1। আর Q2 হচ্ছে 0001। এদের ওপর আমি যদি এখন অ্যান্ড অপারেশন করি, তাহলে দেখো এমন একটা ভ্যালু বেরোচ্ছে যেটা নন জিরো ভ্যালু, তাই তো? তাহলে আমরা যদি জেনারেলাইজ ভাবে জাস্ট আমরা বলি যে যদি দুটো পয়েন্ট Q1 অ্যান্ড Q2 এদের অ্যান্ড অপারেশনের রেজাল্ট যদি নট ইকুয়াল টু 0 0 0 বেরোয়, সেইটা ইমপ্লাই করবে কমপ্লিটলি ইনভিজিবল, মানে নট ভিজিবল বেসিক্যালি। তাহলে যেহেতু নট ভিজিবল, এইটারও কিন্তু নো নিড ফর ক্লিপিং। এখানেও কিন্তু কমপ্লিটলি ভিজিবল, যেহেতু এখানেও কিন্তু নো নিড ফর ক্লিপিং। তাহলে একমাত্র বলো ক্লিপিং কখন করব? ফার্স্ট কন্ডিশনটার জন্য, যখন সবগুলো 0 আসবে। হ্যাঁ, তার মানে যখন আমাদের ইগুলো 0 আসবে, অ্যান্ডের অপারেশন, রিজিয়ন বেসড অ্যান্ডের অপারেশনটা 0 আসবে, কিন্তু নিজেরা দুজনের মধ্যে একজন অ্যাটলিস্ট নট ইকুয়াল টু 0 হবে, তখন কিন্তু আমাদের ক্লিপিং দরকার। ভালো বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা। এইবার ক্লিপিং করা খুব সহজ। কি বললাম এইমাত্র, যে জাস্ট ইকুয়েশন বানাবো, ইকুয়েশনটাকে তারপরে আমরা সলভ করবো বেসিক্যালি। তাহলে একটা অঙ্ক করা যাক। তাহলে এই জিনিসটা প্রথমে আগে ডিটারমাইন করব, তারপরে আমরা ইকুয়েশন, স্টেট লাইনের ইকুয়েশন বানিয়ে সেই স্টেট লাইনের ইকুয়েশনকে সলভ করব। তাহলে একটা অঙ্ক যদি আমি দিই, মনে করো এরকম ভাবে যে কনসিডার দ্য ভার্টিসেস অফ দ্য উইন্ডো অ্যাজ, মনে করো আমরা উইন্ডোর যে ভার্টিসেস গুলো আছে সেটা দেওয়া আছে, দেওয়া আছে। এইবার বলা আছে যে ক্লিপ the lines whose endpoint endpoints are, বলে দিয়ে মনে করো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে P1 50,0,
আর P2 70,80, 2 নম্বর P1 120,20, P2 140,80, 3 নম্বর P1 120,5, P2 180,30। বলো কিভাবে শুরু করব? একদম এট ফার্স্ট কি করব? ফার্স্টে তো এক্সেল ওয়াইভি এগুলোকে চুজ করে নেব। এগুলো চুজ করে নেব নাকি এগুলো দেওয়া আছে? এগুলো তো দেওয়াই আছে। হ্যাঁ, তার মানে 100 তার মানে কি আমরা এই রিজিয়ন বেসড ফিগারটাই ড্র করব উইথ ভ্যালু। আমাদের রিজিয়নগুলোর ভ্যালু ঠিকই আছে, রিজিয়নগুলোর ভ্যালু স্কিম চেঞ্জ হচ্ছে না, আমাদের রিজিয়নগুলোর ভ্যালু স্কিমটা সেমই আছে। শুধু আমাদের এখন এক্সেল এর ভ্যালু কত হবে, ওয়াই এক্সআর এর ভ্যালু কত হবে, এগুলো ডিসাইড করতে হবে। বলো তাহলে আমাদের যে এইখানে যে কোঅর্ডিনেটটা দেওয়া আছে সেই কোঅর্ডিনেট অনুযায়ী এবিসিডি কোনটা হবে, এ কোনটা হবে, বি কোনটা হবে, সি কোনটা হবে, ডি কোনটা হবে। এ হবে হলো এক্স, এল যেটা আছে সেটা হলো এ হবে, তারপর না থেকে এক্সেল কি করে হয়, এই হচ্ছে এইগুলোর এই মধ্যে রিজনটা হলো এ হবে, রিজিয়ন না মানে এই লোয়ার লেফট কর্নার, বাটিসটা। এইটা হবে এ, ঠিক এইটা হবে এ। তাহলে এটা হবে এ যার কোঅর্ডিনেট 100,10। তাহলে এবার বলো, আচ্ছা প্রথমে বি কোনটা হবে, লোয়ার রাইট, লোয়ার রাইট, এইটা হবে বি। তাহলে বি হবে 160,10। তারপরে তারপরে আপার রাইট হলো সি, সি আপার লেফট ডি, 160,40, আর এইটা হচ্ছে 100,40, এটা হচ্ছে ডি। তাহলে এইবার আমায় বলো এক্সেল এর ভ্যালু কত হবে। তাহলে এক্স এর হলো 100, এক্সআর এর ভ্যালু 160, ওয়াই বি এর ভ্যালু ওয়াই বি এর হলো 10, ওয়াই টি এর ভ্যালু 10, ওটা 40। 40। এইবার তাহলে আমরা একটা একটা করে পয়েন্ট নেব, নিয়ে আমরা পুট করার চেষ্টা করব, করে নিয়ে এবার বোঝার চেষ্টা করব। তাহলে ওটা P2 equals to 180,30। 30, হ্যাঁ নিচেরটা একদম। তাহলে এবার ফার্স্টেরটা করা যাক। তাহলে আমাদের কি দিয়ে দিয়েছে, P1 আর P2 দিয়ে দিয়েছে। তাহলে এবার বলো P1 কোন রিজিয়নে বিলং করবে এই ফার্স্ট এক্সাম্পলের জন্য। P1 কোন রিজিয়নে বিলং করছে, 120 0 তো না P1 এই যে 1 নম্বর অঙ্ক করছি। আচ্ছা আচ্ছা, এটা তো 0101, P1 50,0 আছে, তাহলে এটা কোনটা 0101। 0101। তা এইখানে কোনো একটা জায়গায় P1 বিলং করবে, ঠিক ফার্স্ট অঙ্কের ক্ষেত্রে। নেক্সট P2 P2 হলো 70 80, এটা হলো একদম উপরের আপার রাইট 1001। এরকম কোনো একটা জায়গায় বিলং করবে, হ্যাঁ আরো উপরে করবে, কিন্তু এই রিজিয়নে বিলং করবে, তাই তো? হ্যাঁ, তাহলে এবার আমরা যদি বলি P1 এর ক্ষেত্রে রিজিয়ন কোডটা কি হবে, 0101। আর P2 এর ক্ষেত্রে রিজিয়ন কোডটা কি হবে, 1001।
তাহলে এইবার এদের মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন করি কি ঘটবে? তাহলে 0 001 এইটা কি নট ইকুয়াল টু 000, তা নট ইকুয়াল টু 000 মানে কি বলেছিলাম? invalid, নট ভিজিবল। not visible. তাহলে এটার কি আর ক্লিপিং এর দরকার আছে? না, না, এইটার ক্লিপিং এর কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ক্লিক করবো না, ছেড়ে দিলাম, কিচ্ছু করতে হবে না। নেক্সট, তারপরে P2, এটা 1 নম্বরেরটা গেল। 2 নম্বরেরটা মনে করো, 2 নম্বরের ক্ষেত্রে বলো P1টা কোথায় আছে? এটা হলো এত 20, এটা হলো পুরো 120, এটা হলো 000, চারটেই জিরোর মধ্যে আছে। তার মানে কি এখানে আছে? আর P2 আর 1000 এর উপর আছে। বলো এটা তো স্কেলিং হবে, স্কেলিং না ক্লিপিং? ক্লিপিং, সরি। 0000 আর P2 1000, অ্যান্ড অপারেশন অ্যাপ্লাই করছি, অ্যান্সার হবে 0000। তার মানে এইটা হবে পার্শিয়ালি ভিজিবল, সো নিড ক্লিপিং। এইবার ক্লিপিংটা করবো কিরম ভাবে বলো? ক্লিপিংটা করবো কিরম ভাবে? আমাদের যে CRD পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কি দিয়ে দিয়েছে? P1 ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? P1 120 আর P2 দিয়ে দিয়েছিল 120 আর 80, 140 আর 80, 40 আর 80। এই দিয়ে দিয়েছিল। তাহলে এই দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে ফর্ম করতে পারি? কি ছিল স্ট্রেট লাইনের ইকুয়েশন? y minus y1 divided by x minus x1 equal to y2 minus y1 divided by x2 minus x1, এটা ছিল স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ ST line passing through x1 y1 x2 y2। বলো বোঝা যায়? হ্যাঁ দাদা। পুট করো এবার, তাহলে কি ইকুয়েশন দাঁড়ায় বলো? y minus y1 divided by x minus x1 equal to y2 minus y1 divided by x2 minus x1, তাহলে y minus 20 divided by x minus 120 equal to কত হয়? 60 by 20, that is 3। তাহলে y minus 20 equal to 3 into x minus 120, তাহলে y minus 20 equal to 3x minus, এর ক্যালকুলেশনটা না করে আমি এখানেও ভ্যালু পুট করে দিতে পারতাম, আমি ইকুয়েশনটা বার করব। তাহলে y minus 20 minus 3x, আচ্ছা এই মাইনাস 20টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে ওদিকে গেলে প্লাস 20 হয়ে যাবে। 360 প্লাস 20, তাহলে মাইনাস 3x প্লাস y ইকুয়াল টু মাইনাস 340, তাই তো? তাহলে 3x মাইনাস y ইকুয়াল টু 340।
তাহলে এইটা গেল স্টেট লাইনটার ইকুয়েশন। এতখানি বার করার দরকার ছিল না, আমাদের মাঝখানেই ভ্যালু পুট করে দিতে পারতাম। যাই হোক, তা এই যে ইকুয়েশনটাই হলো, এইবার এই ইকুয়েশনটা তাহলে এই স্টেট লাইনের আমরা ইকুয়েশন পেয়ে গেছি। কত বেরোলো? এটা 3x - y = 340। এটার সাথে কোন ইকুয়েশনের সলভ করতে হবে? কোন বাউন্ডারিটাকে কাট করছে? সিডি সিডি বাউন্ডারি। সিডি কে কাট করছে। সিডি বাউন্ডারির দেখো, ইকুয়েশন দেখো, y = 40, তাই তো? তার মানে y এর ভ্যালু বেসিক্যালি 40। তার মানে জাস্ট এই ইকুয়েশনে আমরা y এর ভ্যালুটা পুট করব। এবার কি করে বুঝবো যে এইটাই কাট করছে? সেইটা বুঝবো হচ্ছে এইখানের ক্ষেত্রে কোন কোন জায়গাতে 1 আছে। B3 তে 1 আছে, এখানে কোনখানে 1 আছে? B3 তে 1 আছে। B3টা দেখো কার উপর বেস করে আমাদের তৈরি করা হয়েছিল? yt এর উপর বেস করে। তার মানে ytটাকে কাট করবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে আমরা এখন জাস্ট সিম্পল কি করব, যে as it cuts, যেটা ইকুয়াল টু হচ্ছে 40, তার মানে জাস্ট আমরা 3x - 40 = 40, that implies 3x = 300, that implies x = 100। তাহলে 100 x এর ভ্যালু বেরিয়ে গেল, আর yটা হচ্ছে 40। তার মানে এই যে পয়েন্টটা বেরোলো, এই পয়েন্টের মানে বেসিক্যালি এই পয়েন্টটা এখানে হবে না, এই পয়েন্টটা এইদিকে হবে কোনো একটা জায়গায়। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট বেরোলো আমাদের অ্যান্সার কি বেরোলো? 100, আমি কি ক্যালকুলেশনটা ঠিক করলাম না ভুল করলাম মনে হচ্ছে? হ্যাঁ, ভুল করলাম। 80 হবে। না, হচ্ছে ভুল আছে কিছু। হ্যাঁ 80 হবে, এটা মাইনাস গেলে ওদিকেই হবে, 380 হবে। তাহলে 380 ডিভাইডেড বাই 3 হবে। তো বলো 380 ডিভাইডেড বাই 3 করলে কত হয়? 3 × 3, 3 × 2 = 6, 126, ওই 127। 126.6 127 মতন। 127, তাহলে 127,40। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 127,40। বলো বোঝা গেল কিনা? যেহেতু একটাই 1 ছিল, সেহেতু একটাই আমরা করলাম। বুঝে গেছে? তিন নম্বরেরটা বলো, P1 কি হবে? কোথায় তৈরি করলো না? এই অরিত্র বোঝা গেছে কি করলাম? হ্যাঁ দাদা, বোঝা গেছে। বলো 3 নম্বর। তো উপরে একবার দেখো, 0100 P1 হচ্ছে 0100 0100। হ্যাঁ ঠিক আছে। আর হলো 0010 0010। বলো তাহলে P1 এর হচ্ছে 0100, আর P2 হচ্ছে কি 0100। ওটা তো লিখলাম। আর P1 এর তো 0100, তো P1 এর হচ্ছে 0100, আর P1 এরটা 0010 0010। 0010। এদের মধ্যে অ্যান্ড অপারেশন অ্যাপ্লাই করো, 0000, তার মানে পার্শিয়ালি ভিজিবল। ভিজিবল নিডস ক্লিপিং। তাহলে আবার সেই সেম P1 এর কোঅর্ডিনেট কি বলে দিয়েছে? 125
আর পিতুর কোঅর্ডিনেট বলে দিয়েছে, কতজন বলে দিয়েছে? 160, 180, 180, 30। y minus y1 divided by x minus x1 equal to y2 minus y1 divided by x2 minus x1। বলো, পুট করো। কি হয়? y minus 5 by x minus 30 না 120 equal to 30 minus 5 divided by 180 minus 120, তাই তো? তা আমরা আপাতত এইটা এরমই রাখবো, এটা শুধু শুধু সিম্পলিফাই করে ওরকম ইকুয়েশন বার করে আমাদের লাভ নেই। 25 বাই কাটাকাটি করতে পারি 5/12, তাহলে 5/12 এরমই থাক, ভ্যালু ডাইরেক্টলি পুট করে দেবো। এইবার এখানে কোথায় কোথায় 1 আছে দেখো, কোথায় কোথায় 1 আছে, p1 এর রেসপেক্টে কোথায় 1 আছে? v2 b2, তাহলে b2 তে 1 থাকা মানে b2 কার জন্য ডিফাইন করেছিলাম আমরা? v2 xr এর জন্য, না, না b2 না yb, yb। তাহলে আমরা বলছি সো yb টা ধরতে হবে আমাদের। yb ইকুয়াল টু কত? yb কত বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে? 10 ছিল এক্সাম্পলটার ক্ষেত্রে, তাহলে yb হচ্ছে 10। তাহলে yb টার জায়গায় মানে y এর জায়গায় 10 বসিয়ে নিয়ে আমাদের করতে হবে। তাহলে y ইকুয়াল টু yb ইকুয়াল টু 10, এটা পুট করে নিয়ে করতে হবে। বাট দাদা p2 এর ক্ষেত্রে তো 1 আছে। p2 এর ক্ষেত্রে 1 আছে, তাহলে আমি উল্টো উল্টো লিখেছি তাহলে। না, কোথায়? p1 এর ক্ষেত্রেই তো আছে। p1 এর ক্ষেত্রে আছে, এবার হ্যাঁ, তো p2 এর ক্ষেত্রে দুটো হবে তো আচ্ছা যতগুলো 1 আছে সবার জন্য করব, ততগুলো ক্লিপিং হবে। এখানে যতগুলো 1 আছে সবার জন্য করব। এইটা হচ্ছে ফর p1 উই হ্যাভ এটা, ফর p2 যেখানে থাকবে সেইটা। আচ্ছা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে y ইকুয়াল টু 10, এটা বোঝা যাচ্ছে তো? সো y ইকুয়াল টু yb ইকুয়াল টু 10। হ্যাঁ দাদা, তাহলে এটা পুট করো ইকুয়েশনে। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 1 নম্বরে পুট করো। তাহলে পুট করলে কত হয়? 10 minus 5 divided by x minus 120 equal to 5/12। এখান থেকে x এর ভ্যালু কত হয় বলো? -120 minus 12, 108। সে তো অ্যাড হচ্ছে না? না 5 কেটে যাবে, তা 1 1 পড়ে থাকছে। 1 তাহলে 1 এইদিকে পড়ে আসলে আছে তো অ্যাড তাহলে। হবে। আচ্ছা হ্যাঁ অ্যাড হবে, সরি আমি ভুল করেছি। তাহলে x 120 এর ভ্যালু minus 132 বেরোলো। তার মানে 132। আমরা বলবো যে p1 ড্যাশ এইটার কোঅর্ডিনেট হবে 132, 10 x আর y এর ভ্যালু। এখানকার x এর ভ্যালু আর এখানকার y এর ভ্যালু। তাহলে p1 কে আমি p1 ড্যাশ খুঁজে পেলাম p1 থেকে। বুঝা গেছে? হ্যাঁ এইবার বললাম ফর p2 উই হ্যাভ কোথায় 1 আছে? b1 এ p2 এর জন্য b1 এ 1 আছে। তাহলে b1 এ 1 থাকা মানে xr এর জন্য থাকা। br মানে xr। তাহলে xr এর ভ্যালু কত আমাদের এখানে? তাহলে x ইকুয়াল টু xr ইকুয়াল টু হচ্ছে কত? xr এর ভ্যালু কত? 160। 160। তাহলে এবার সেটা পুট করবো ইকুয়েশন 1 এ। তাহলে y minus 5 divided by 160 minus 120 equal to 5/12।
কি হয় y minus 5 divided by 40 equal to 5/12 করো সিম্পলিফাই করো করে y এর ভ্যালু বলো বলো y এর ভ্যালু কত হয় 21.6 21.6 আর 22 ধরো 22 তাহলে আমরা যেটা পেলাম p2 ড্যাশ পেয়ে গেলাম কত হবে বলো দেখি 160,22 তাহলে দুটো কোঅর্ডিনেট পেয়ে গেলাম এইটার কোঅর্ডিনেট p1 ড্যাশ এর কোঅর্ডিনেট যেটা বেরোলো আর এটা বলো বোঝা গেল কিনা দাদা বোঝা গেছে কিন্তু একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো যদি রিজিয়ন 1001 আর রিজিয়ন 0110 এর মধ্যে থাকে দাঁড়াও সে- দাঁড়াও লিখি নালে কি কি রিজিয়ন Upper- বলে 1 আপার লেফট রিজিয়ন হ্যাঁ সেটা কি 1001 1001 আচ্ছা আর লোয়ার রাইট রিজিয়ন মানে 0110 0110 এবার এই দুটোর মধ্যে যদি থাকে তাহলেও তো এদের মধ্যে ওই ক্লিক হ্যাঁ। পয়েন্টটা পাবো আমি হ্যাঁ কিন্তু পাবো এখানে 4টে 1 আছে সেক্ষেত্রে কি করব 4টে 1 দিয়েই করব 4টে 1 দিয়ে করে দেখবে ইন্টারেস্টিংলি দুটো পয়েন্টই বেরোবে 4টে পয়েন্ট বেরোবে না তোমার আচ্ছা বোঝা গেল কারণ একটা পয়েন্ট বেরোবে হচ্ছে আউট মানে বাইরের দিকের কেন বাইরের দিকের বেরোবে আমি তোমায় একটা এইটা নিয়ে গিয়ে আমি আরেকটা এক্সাম্পলে দেখাই বার করব ওটাই কিন্তু রিপোর্ট করব উইন্ডোর ভেতরে যেটুকু আছে সেটুকু দেখো তুমি যে এক্সাম্পলটা বলছো সেইটার রেসপেক্টে এরকম ধরনের একটা সিনারিও আসবে আচ্ছা দাঁড়া এই পুরোটার কালার আমি সিঙ্গেল কালার করে দিই তাহলে বুঝতে পারবে হ্যাঁ তো এইটা আছে এইবার আমি যে ব্ল্যাক দিয়ে আঁকছি মনে করো এমন একটা এক্সাম্পল তা মনে করো এইরকম ধরনের একটা হবে দাঁড়াও আরেকটা কাজ করি এটাকে শুরু করে দিই হ্যাঁ এইরকম ধরনের একটা এক্সাম্পল তৈরি হবে ঠিক তো এইখানে কি কি পয়েন্ট তৈরি হচ্ছে দেখো এইখানে একটা পয়েন্ট তৈরি হবে যেটা কিন্তু দেখো আমাদের দরকার নেই কোনো এইখানে একটা পয়েন্ট তৈরি হবে এই পয়েন্ট আমার দরকার আছে এইখানে একটা পয়েন্ট তৈরি হবে এই পয়েন্ট আমার দরকার আছে এইখানে একটা পয়েন্ট তৈরি হবে এই পয়েন্ট আমার দরকার নেই বোঝা গেছে কিনা বলো আচ্ছা ভেতরের দিকের পয়েন্ট দুটোকে নিয়ে নেবে হ্যাঁ তার এবার এটা বোঝা খুব সহজ ব্যাপার কেন সহজ ব্যাপার কারণ আমি যখন yb পুট করছি yb ইকুয়াল টু 10 পুট করব তখন আমি x এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা 160 থেকে বড় হবে তার মানে উইন্ডোর বাইরে বেরোচ্ছে বোঝা গেল 160 থেকে বড় হবে x এর ভ্যালুটা 160 থেকে বড় আসবে তাহলেই তো এখানে আসবে নাহলে তো 160 হলে তো এখানেই হয়ে যেত এই পয়েন্টটার কথা বলছি হ্যাঁ এই পয়েন্টটাতে দেখো কার উপরে অবস্থিত এই পয়েন্টটা yb এর উপর তাহলে yb ইকুয়াল টু 10 আমি পুট করব পুট করলে এটা 170 বা 165 এরকম ধরনের কিছু একটা ভ্যালু আসবে কি বললাম বোঝা গেল হ্যাঁ দাদা তার মানে যেই মুহূর্তে দেখবে x এর ভ্যালুটা আমার আপার বাউন্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই পয়েন্ট আমরা ডিসকার্ড করে দেব হ্যাঁ গেল কিনা বলছো বোঝা গেছে আর আমাদের ছবি আঁকতে গেলে রিজিয়ানও দরকার না আমাদের এই কন্ডিশনগুলো দরকার শুধু আমরা ছবি আঁকছি নিজেরা এই কন্ডিশনগুলো দরকার এই কন্ডিশনের উপর বেস করে দেখো আমরা এই আমাদের ছবি আঁকার কোনো প্রয়োজন নেই আমায় যদি একটা পয়েন্ট দেওয়া থাকে এই যে মনে করো একটা পয়েন্ট দেওয়া আছে এইটা যে 100,10
তাহলে এটা x এর ভ্যালু আমার 100 দেওয়া আছে, y এর ভ্যালু আমার 10 দেওয়া আছে। এইখানে এই কন্ডিশনগুলো অনুযায়ী কোন কন্ডিশনগুলো আমার ট্রু হচ্ছে সেখান থেকেই দেখো আমরা রিজিয়ন কোডটা বার করতে পারবো। আমাদের কিন্তু ছবি এঁকে বুঝতে হবে না, আমরা নিজেরা দেখার জন্য ছবিটা আঁকছি। কি বললাম, বোঝা গেল কিনা? সম্পূর্ণটা ম্যাথমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ দাদা, বোঝা গেছে। জাস্ট এই কন্ডিশনগুলো চেক করব, বড় ছোট, তাতে রিজিয়ন কোড পেয়ে যাব। রিজিয়ন কোড পেয়ে গেলে তারপরে তো দুটো রিজিয়ন কোডের উপরে ই করব, যা আছে। আমি ভুলটা নিয়ে করেছি, যাই হোক, মানে এই পয়েন্টগুলোর কথা বলতে নিয়েছিলাম, ঠিক আছে, ওইগুলো না, এই পয়েন্টগুলো নেব, সেই পয়েন্টের এক্স আর ওয়াই ধরে নেব, ধরে নিয়ে দেখব রিজিয়ন কোডের কন্ডিশনগুলোর মধ্যে কোন কন্ডিশনটা ট্রু হয়। যেই কন্ডিশনগুলো ট্রু হবে সেটার রেসপেক্টে আমরা রিজিয়ন কোডটা পেয়ে যাব। বলো, না বুঝলে বলো। বুঝেছি দাদা। সৌরভ, বোঝা গেছে জায়গাটা? দাঁড়া, এক্সাম্পলটা আমার মাঝখানে চলে এসছে। নেক্সট দিন এটার একটু ফর্মাল অ্যালগোরিদম আর আরো কিছু অ্যানালিসিস আছে, সেটা পড়াবো ওখানে। আজকে তাহলে এই যে অ্যালগোরিদমটা করলাম, এই অ্যালগোরিদমটা একটু আলাদা, মানে একটু কয়েকটা জিনিস আর একটু আমাদের ই করতে হবে, তাহলে এই অ্যালগোরিদমটাকে আমরা বলবো কোহেন সুদারল্যান্ড অ্যালগোরিদম। অ্যালগোরিদম ফর লাইন ক্লিপিং। এইটাকে ফর্মালি পরের দিন আরেকটু ই করব, ঠিক করে নিয়ে তারপরে আমরা পলিগন ক্লিপিংয়ে যাব। তাই পলিগন ক্লিপিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো আমাদের ক্ষেত্রে একটু আরো অ্যাডিশনাল কাজ করতে হচ্ছে। কেন অ্যাডিশনাল কাজ করতে হচ্ছে? তার কারণটা হচ্ছে পলিগন ক্লিপিং আর লাইন ক্লিপিং এর মধ্যে আমরা তো বলতে পারি পলিগন মানে তো লাইনই সেই, তাই তো? তো মনে করো এই হচ্ছে একটা পলিগন। এই পলিগনটাকে আমি ক্লিপ যখন করছি, এই মনে করো ক্লিক করছি, মনে করো এরকম ভাবে ক্লিক করছি এইটুকু, তাহলে তো এবার তুমি বলতে পারো যে এই এক একটা করে লাইন ধরবো, যেরকম আমি ফার্স্ট এক্সাম্পলে দেখলাম, আর পয়েন্টগুলো বার করবো, মানে বেসিক্যালি মোদ্দা কথা এইগুলোকে ই করব। অ্যাকচুয়ালি শুধু সেইটুকু করলেই কি হবে? না, কারণ পলিগন বলেছে পলিগন হচ্ছে একটা ক্লোজড এরিয়া। তাহলে আর কি করতে হবে? আর করতে হবে হচ্ছে নতুন কিছু লাইন জুড়তে হবে আমায়। এই যে কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেট গুলোর মধ্যে আমায় লাইন জুড়তে হবে, তারপরে কিছু লাইন ড্র করতে হবে আমায় নতুন, তাহলে ওটা পলিগন তৈরি হবে। মাথা ঠিক আছে কি বললাম? হ্যাঁ দাদা। করবো ওখানে নেক্সট দিন সেটা। যাই হোক, থাক, এই অবধি থাক। এই জিনিসটা একটুখানি দেখো, আর আগের দিনেরগুলো পড়ো বাবা। ওগুলো শুধু আজকে বেকার সময় নষ্ট হলো। আগে যদি বলতে, প্রথমেই যখন শুরু করছিলাম তখন যদি বলতে যে এই জায়গাগুলো, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো চোখে দেখে চিনতে হবে, নাহলে একবার যদি না চিনতে পারো ও বোঝানো খুব মুশকিল হবে এরপরের জিনিসগুলো। তাও তো তোমার কার্ভের জায়গাগুলো তো বাদ দিয়ে দিল, তাও তো তুমি বেঁচে গেছো। ই করো, এই চ্যাপ্টারটা যেহেতু মানে সিলেবাস শেষ হয়ে গেছে, তাহলে ঝটাপট ই করে ক্লিপিং পরের দিন হয়তো হাফ লাগবে, আর আর ক্লিপিং এর পর তাহলে আমরা পলিগন ফিলিং এ চলে যাব। পলিগন ফিলিং এর ক্ষেত্রে দুটো তিনটে মেথড আছে, সেই মেথডগুলো শিখে এবার সেগুলোর তাহলে ওই পোর্শনটা শেষ করে দিয়ে তাহলে তারপরের দিন আমরা আবার ওই 3D জিওমেট্রি আর ইসের ম্যাথসগুলো ধরবো ওখানে। তাহলে আমাদের মোট সিলেবাস শেষ হয়ে যায় এইখানটা। তাহলে আমাদের তাহলে আরো কতদিন লাগবে ওটা করাতেও? মানে তাও তো 1 মাস লেগে যাবে এটা করাতে, মানে এই মাসটা লেগে যাবে। তাহলে পরের মাসটাতে আরেকটা সাবজেক্ট যেটা আছে সেটা ধরতে হবে। তাহলে ঠিকই আছে, এইটা করাতেও আমার মোটামুটি 8টা মতো ক্লাস লাগলো, পরের সাবজেক্টটা ওই 8টা মতো ক্লাসেই মেকআপ করতে হবে 2 মাসের মধ্যে, 8টা। ঠিক আছে, কিন্তু ই করো, এক একটা সাবজেক্টে 8টার বেশি ক্লাসে মনে হচ্ছে না ই হবে, করানো যাবে। কিন্তু একটু পড়ো, না পড়লে মুশকিল হয়ে যাচ্ছে তো। আর রেসপন্ড করো, ই করো না, এই ধরনের জিনিসগুলো পড়ানো খুব মুশকিল।
যেমন এরপরে যে ইটা করাবো, ওর নাম কি বলে, ইমেজ প্রসেসিং করাবো। ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে তুমি গাল গল্প বলা ছাড়া আর ম্যাক্সিমাম কিছু নেই খুব একটা। সেই জন্য ওই সাবজেক্টটার ক্ষেত্রে যদিও ইমেজ প্রসেসিং মনে হচ্ছে অনেক কিছুই হবে, কিন্তু বেসিক ট্রান্সফরমেশন, এই গ্রাফিক্সের জিনিসগুলো যদি আমরা কয়েকটা জিনিস বুঝে নিই, তা ওখানেও সেই তোমাদের যে সিলেবাস আছে সেখানে ট্রান্সফরমেশনের ব্যাপারগুলোই রয়েছে, তাই জন্য ওগুলো আর আলাদা করে আমার পড়াতেই হবে না। আর বেসিক বিট প্লেন স্লাইসিং বা ওই ধরনের জিনিসগুলো গল্প বলতে হবে, গল্প বললে বুঝতে পারবে, সেটা ওগুলো পড়াতে দেখবে খুব ই লাগছে। যাই হোক, থাক আজকে অবধি, ওই পোর্শনটুকু ই করো, আর দেখে রেখো কিন্তু যেগুলো দেখতে বললাম। কালকের ক্লাসটা কখন হবে? কালকের ক্লাসটা সকালে করাবো 9টা। ঠিক আছে, কালকে 9টায় করাবো। কালকে হচ্ছে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক করাবো। ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক ধরেছিলাম আগের দিন, ঠিক আছে, ওইটা কন্টিনিউ করব। ওইটা একটুখানি দেখে রাখবে, ওই ইসের বইটা থেকে, আমি যে বইটা দেখবে এআই এর বইটা দিয়ে পাঠিয়েছিলাম, ওই বইটা থেকে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের একটা চ্যাপ্টারই আছে দেখবে, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের ওখান থেকে দেখে রাখবে। ঠিক আছে, আগের দিন ক্লাস করনি, আগের দিন একটু হয়তো মুশকিলই হবে, কারণ আমি প্রথমে সিম্পলিফাইড নোটেশনে লিখিয়েছি, ঠিক আছে, ওখানে কিন্তু নোটেশনগুলো একটু কমপ্লিকেটেড ওয়েতে আছে। আর পরে মানে কালকের ক্লাসের জন্য একটু দেখে এসো প্রপোজিশনাল লজিক, ইনফারেন্স রুল, আর হচ্ছে মানে ইনফারেন্স রুল ফর প্রপোজিশনাল লজিক অ্যান্ড প্রেডিকেট লজিক, এই জিনিসগুলো। আর পরের কালকে ওই ইগুলো ইউনিফিকেশন ওই ধরনের জিনিসগুলো করাবো। ঠিক আছে, যাই হোক, রাখলাম তাহলে।